আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউবিডির নতুন স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান, যেখানে আমরা আলোচনা করব নারীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে। আমাদের হেলথ টিউবিডির এই নতুন সিরিজ অনুষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার প্রেজেন্স নারী মঞ্চ। আমাদের এই অনুষ্ঠানটি আজকে প্রথম পর্ব এবং আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই লেরোজল এন্ড জেস্টন। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে সব সময়কার মতো পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের এই নতুন পর্ব শুরু করছি এবং আপনারা জেনে আসলে খুব খুশি হবেন যে আমাদের সাথে আজকে অতিথি হিসাবে কে আছেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাচ্ছি যে আমাদের আজকের বিষয় আলোচনার জন্য হচ্ছে বন্ধ্যাত্বের কারণ ও বাংলাদেশে এর সফল চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য ইনফার্টিলিটি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। তিনি চিফ কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম আসলে ইনফার্টিলিটির কথা চিন্তা করলেই কিন্তু আপনার নামটা চলেই আসে এবং চিন্তাতে আপনিই আসেন আগে, আমার কাছে সেটা মনে হয়। তো ম্যাডাম, প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনফার্টিলিটি এখন কোন পর্যায়ে আছে এবং ইনফার্টিলিটির সমস্যাটা আসলে কখন আমরা বলতে পারি, তো সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতে। ইনফার্টিলিটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অনেক বেড়ে গেছে। আগে যেমন ছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এখন প্রায় প্রতি 6 জন দম্পতিতে এক দম্পতি এই সমস্যায় ভুগছে। এটা হলো যে যদি কোনো দম্পতি বিয়ের পরে 1 বছর চেষ্টা করার পরেও তাদের বাচ্চা না হয় বা সফলতা না আসে, তখন তাকে আমরা ইনফার্টিলিটি বলি। অবশ্যই যথেষ্ট অপরচুনিটি থাকার পরে। যথেষ্ট অপরচুনিটি বলতে যে তারা একসঙ্গে থাকতে হবে, দুজন দু জায়গায় থাকলে হবে না, এবং রেগুলার কোয়ার্টাল প্র্যাকটিস থাকতে হবে। যে দুজন আবার একসঙ্গে বসবাস করছে কিন্তু দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টার্স অনেক কম, মাসে 1 বার বা 2 বার যদি হয় তাহলে হবে না। কিন্তু যথেষ্ট অপরচুনিটি থাকার পরে, বাচ্চা হওয়ার মতো সম্ভাবনাময় সিচুয়েশন থাকার পরেও যদি বাচ্চা না হয়, তাহলে তাকে আমরা ইনফার্টিলিটি বলবো। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আসলে ইনফার্টিলিটির কারণ হিসেবে কিন্তু সবসময় আমাদের দেশে আসলে বলা যায় যে এটা মেয়েদেরকেই বেশি দোষারোপ করা হয়। তো ম্যাডাম, আপনি যেহেতু সবসময় বলছেন যে আসলে ইনফার্টিলিটির কি কি কারণ আছে, তারপরেও আজকের এই অনুষ্ঠানে ছোট্ট করে একটু আপনার কাছে শুনতে চাই যে ছেলে এবং মেয়েদের কারণগুলো যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, কারণ দুজনেরই হতে পারে, সমস্যা দুজনেরই হতে পারে, ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে। এখন যেইভাবে বাচ্চা হওয়ার যে প্রক্রিয়া, তাতে যে জিনিসগুলো দরকার সেটা যদি না থাকে বা সেটাতে যদি কোনো সমস্যা হয়, তাহলেই ইনফার্টিলিটি হয়। তো মেয়েদের সাধারণত ডিম্বাণু যদি তৈরি না হয় বা পরিমাণে খুব কম থাকে, অনেকের শেষও হয়ে যায়, সেটার কারণে যদি টিউব যে দুটো ডিম্ববাহী নালী থাকে, সে টিউব দুটো যদি বন্ধ থাকে, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে হতে পারে জরায়ুতে যদি কোনো টিউমার থাকে বা জরায়ুর যে লাইনিং যেটা আছে সেখানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে হতে পারে কয়েটাল ডিসফাংশন মেয়েদের থাকতে পারে, তাহলে হতে পারে। ছেলেদের একই কয়েটাল ডিসফাংশন যদি থাকে, যদি ঠিকমতো অনেক ছেলেদের প্রবলেম হয় ইরেকটাইল ডিসফাংশন বলে, কয়েটাল পারফর্ম করতে পারে না, তাদের সে কারণে হতে পারে। অথবা তাদের যদি বীর্যে শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর মোটিলিটি এগুলো যদি পর্যাপ্ত না থাকে, তাহলে শুক্রাণুর এই অপর্যাপ্ততার জন্য হতে পারে, এবং অনেক সময় একেবারেই অনুপস্থিত থাকে, শুক্রাণু থাকেই না, সে কারণেও ইনফার্টিলিটি হতে পারে। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি আসলে বলে দিয়েছেন যে কি কি কারণে ইনফার্টিলিটির সমস্যা ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে হতে পারে। তো ম্যাডাম, আসলে বাংলাদেশের সফল চিকিৎসা কি আছে? আমরা যেহেতু আজকে চিকিৎসার উপরে একটু জোর দিব বেশি, তো আপনার মুখেই শুনতে চাচ্ছি ম্যাডাম যে বাংলাদেশে সফলভাবে আমরা কোন চিকিৎসাগুলো করছি ইনফার্টিলিটির ক্ষেত্রে। বাংলাদেশে ইনফার্টিলিটির অ্যাডভান্স ট্রিটমেন্ট যা আছে সব ধরনের চিকিৎসা আছে, এবং সেটা আজকে না, বহু আগে থেকেই কিন্তু আমাদের দেশে হচ্ছে। এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট করার মতো প্রায় 9-10টা অ্যাক্টিভ সেন্টার কিন্তু কাজী এখন আর
যদিও আমাদের দেশে ইনফার্টিলিটি পেশেন্ট যে পরিমাণে আছে, প্রচুর পেশেন্ট, জনসংখ্যা আমাদের বেশি, কাজেই আমরা যদি সেই সংখ্যানুপাত হিসাবে করি তাহলে ইনফার্টিলিটির সংখ্যাটা অনেক বেশি। সেই পেশেন্টদের সামাল দেওয়ার মতো ওই পরিমাণ সেন্টার আছে কিনা যদি বলি তাহলে তা নেই, আরো অনেক বেশি দরকার। আমাদের ঢাকার বাইরেও সেন্টার দরকার অনেকগুলো, এবং এক্সপার্ট আরো অনেক বেশি দরকার। এখন আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সে বাড়াটা এখনো অপ্রতুল, আরো বেশি দরকার। তবে চিকিৎসা সব রকমই হচ্ছে, এই 9-10টা সেন্টারে সব রকমের চিকিৎসা হচ্ছে এখন। জি, ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম, ইনফার্টিলিটির চিকিৎসা আসলে একজন দম্পতি কখন গ্রহণ করবে এবং বয়সের সাথে কি এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। বয়সের সাথে ডেফিনেটলি সম্পর্ক আছে, এবং সেটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফ ইজ ভেরি শর্ট। খুব অল্প সময়ের মধ্যে তাদের রিপ্রোডাকশনের ক্যাপাসিটি কিন্তু ফুরিয়ে যায়, যেটা ছেলেদের অত তাড়াতাড়ি যায় না। তো যার জন্য মেয়েদের তো বয়স হিসেবে অবশ্যই করা উচিত। এখন স্পেসিফিক কোনো বয়স আছে কিনা না তা নেই, কারণ কিছুটা তো নির্দিষ্ট পেশেন্টের বা তাদের ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে যে সে কখন নিবে, সে তার একটা প্ল্যানিং থাকে। তবে সেই প্ল্যানিংটা করতে হবে তার প্রোফাইল বুঝে আর কি, যে স্বাভাবিকভাবেই মেয়েদের যত বয়স বাড়তে থাকে তত বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কমতে থাকে। কাজেই বিয়ে করার পরে তাকে চিন্তা করতে হবে যে সে কোন বয়সে আছে, সেই বয়স অনুযায়ী তার প্রোফাইল কি আছে, এবং সেটার জন্য বিয়ের পরে একটা কাউন্সেলিং এর জন্য ডাক্তার নিজে তো বুঝবে না, শুধু বয়স দিয়ে আমরা ডিটারমিন করতে পারবো না। অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা সবসময় বয়সের সাথে যায় না। বয়স বেশি হলে কমতে থাকে এটা নিশ্চিত, কিন্তু অনেক কম বয়সীদেরও কিন্তু কমে যাচ্ছে, সেটার বিভিন্ন কারণ আছে, কিন্তু সেটা অ্যাপারেন্টলি কিন্তু সে বুঝতে পারবে না। কাজে বিয়ের পরে আমার মনে হয় যে ফার্টিলিটি কাউন্সেলিং, তার ফার্টিলিটি প্রোফাইল কেমন আছে এবং কি রকম সময় লাগতে পারে বাচ্চা হতে, বা সে যদি কিছুদিন চায় যে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ফ্যামিলিগত কারণে একটু দেরি করতে চায়, সেই দেরিটা সমীচীন হবে কিনা। আমার যেটা মনে হয় যে এখন সময়, এই কথাটা কিন্তু আমরা আগে বলতাম না যে বিয়ের পরে এরকম কোনো কাউন্সিলিং এর দরকার আছে, সেটা কিন্তু বলতাম না। প্রেগনেন্সির সঙ্গে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং অনেক সময় অনেকে নেয়, যে সে প্রেগনেন্সি নেওয়ার জন্য তার উপযুক্ত শারীরিক অবস্থা আছে কিনা সেসব জিনিসের জন্য, বা এটা বোঝার জন্য। কিন্তু এখন এটাই যে এটাও তো প্রেগনেন্সি নেওয়া, তাই না? তো সেই সেই তার প্রেগনেন্সি নেওয়ার জন্য আমি এখন চাচ্ছি না নিতে, কিন্তু না চাইলে পরবর্তীতে আমি আমার প্ল্যান অনুযায়ী যখন নিব তখন নিতে চাইলে কোনো অসুবিধা হবে কিনা, এটা দরকার আমি মনে করি। কারণ অনেক ছেলেদের যদি ডাক্তারের কাছে না যায় এবং সে যদি ইনভেস্টিগেশন না করে, অ্যাজিওস্পার্মিয়া যেটা, সেটা কিন্তু বের হবে না। যে অনেক পেশেন্ট আমরা পাই যে বিয়ের পরে 5 বছর 6 বছর হয়ে গেছে, সে এখন ডাক্তারের কাছে এসছে, তখন দেখা গেলো অ্যাজিওস্পার্মিয়া। এই অ্যাজিওস্পার্মিয়ারও সবসময় যে একই রকম থাকবে, অনেক স্পার্মগুলো ভিতরে থাকে, ভিতরে টেস্ট করলে আমরা পাই, কিন্তু সবসময় যে পাওয়া যাবে তার কিন্তু নিশ্চয়তা নাই। এটাও কিন্তু হয়তো আজকে পেলাম, আগামী 2 বছর পরে নাও পাওয়া যেতে পারে, একেবারেই সিনথেসিস বন্ধ হয়ে যেতে পারে। কাজে একটা কাউন্সিলিং বা একেবারে বেসিক ইনভেস্টিগেশন ঠিক আছে কিনা একটা পর্যায়ে পরে, যে ইয়াং মেয়েদের 1 বছর পরে যদি বাচ্চা না হয় তার 1 বছর পরে, এবং যারা এল্ডারলি 35-এর বেশি তাদের 6 মাসের পরে আমরা ইনফার্টিলিটি ইনভেস্টিগেশন শুরু করি। সেটা হলো যারা বাচ্চা নিতে চেয়ে চেষ্টা করে, যারা ফেইল্ড হয়েছে তাদের। কিন্তু যারা নিতে চাচ্ছে না, কন্ট্রাসেপটিভ ইউজ করছে, তাদের জন্য এগুলো দরকার আছে কিনা। তাদের জন্য আমার মনে হয় যদি 35-এর বেশি বয়স হয় এবং সে যদি এই মুহূর্তে বাচ্চা নিতে না চায়, তাহলে সে কোনো বিপজ্জনক পর্যায়ে আছে কিনা সেটা দেখার জন্য একদম বেসিক টেস্ট, যে তার ওভুলেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, বা হাজবেন্ডের স্পার্ম টেস্টটা করে নিতে পারে, তাতে আমার মনে হয় দোষের কিছু নেই। এটা যে খুব আর্লি হয়ে যাবে তা নয়। আমরা যদি দেখি সব ঠিক আছে, তাহলে সে ঠিক আছে, তার প্ল্যান অনুযায়ী আরো 2 বছর পরে যাবে, সে সেটা নিতে পারে। আর যদি তা না হয় তাহলে সে কন্ট্রাসেপটিভ বাদ দিয়ে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। এই জিনিসগুলো করার সময় এখন এসছে। আসলে অনেক ইয়াং পেশেন্টদের ইনফার্টিলিটি হচ্ছে, ছেলেদেরও যেমন স্পার্মের পরিমাণ কমে যাচ্ছে, মেয়েদেরও এগের পরিমাণ কমে যাচ্ছে। কাজে এইটা আইডেন্টিফাই করার জন্য যে আমি রিস্কি জোনে নেই, আমি সেফ আছি, আমি কিছুদিন পরে বাচ্চা নিতে পারি, আমার প্ল্যান অনুযায়ী
আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হোক, চাকরি হোক, লেখাপড়া হোক, বা পারিবারিক কারণে কারো বাবা মা অসুস্থ থাকে, অনেকে তাদের সেবা করার জন্য একটু দেরি করে, বা নিজেরাই যে চায় জীবনটাকে একটু উপভোগ করতে, যে ঠিক আছে বিয়ে হলো, আমরা কিছুদিন একটু ফ্রি থাকি, একটু ঘোরাফেরা করি, বাচ্চা হলেই তো আমরা আবদ্ধ হয়ে যাব। এইসব কারণে মানুষের পার্সোনাল চয়েস থাকতেই পারে যে একটু দেরি করে নেবে। তারাও এই জিনিসটা যদি একটু খেয়াল করে যে ঠিক আছে আমি একটু চেক করে দেখি যে কি অবস্থা, আমি কতদিন ওয়েট করতে পারি। এটা আমার মনে হয় যে একটা করলে খারাপ কিছু নয়, দোষের জি, কিছু নেই। ধন্যবাদ ম্যাডাম। জি, ধন্যবাদ ম্যাডাম। আসলে প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা কিন্তু খুবই জরুরি, এবং স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যখন তারা আসলে প্রেগনেন্সির জন্য চেষ্টা করবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবসময় দর্শক আপনাদেরকে বলে থাকি। তো ম্যাডাম, আমাদেরকে দর্শকরা অনেকেই প্রশ্ন করছেন এবং অনেক দর্শকরা আমাদের সাথে আছেন। গুলজার আহমেদ আমাদেরকে প্রশ্ন করেছেন যে ওনার বয়স 30 বছর, বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তার সিমেন কাউন্ট মাত্র 10 মিলিয়ন আছে। এখন ওনার জন্য চিকিৎসা ব্যবস্থা কি আছে, আপনার পরামর্শ চাইছে। জি, আপনি বাবা হতে পারবেন। শেষ প্রশ্ন, আমি কি বাবা হতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। নিশ্চয়ই পারবেন যদি আল্লাহ আপনার কপালে বাচ্চা লিখে রাখেন। কারণ কিছু কিছু আল্লাহরই একটা কথা আছে যে আমি চাইলে শুধু পুত্র সন্তান দেব, চাইলে কন্যা সন্তান দেব, চাইলে দুটোই দেব, চাইলে কাউকে কিছুই দেব না। তো একটা গ্রুপ পেশেন্ট কিন্তু আছে যে যাদের কখনই বাচ্চা হয় না। সেজন্য আমরা আল্লাহর উপরে অবশ্যই নির্ভর করবো যে আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে নিশ্চয়ই বাচ্চা হবে। 10 মিলিয়নে বাচ্চা না হওয়ার কোনো কারণ নেই। 10 মিলিয়ন দিয়ে আমরা আইওআই নামে একটা ট্রিটমেন্ট আছে, সেটা ন্যাচারালি হওয়াটা একটু ডিফিকাল্ট 10 মিলিয়নে। কারণ যদিও একটা মাত্র শুক্রাণু লাগে বাচ্চা হওয়ার জন্য, কিন্তু লক্ষ লক্ষ শুক্রাণু, মিলিয়ন মিলিয়ন শুক্রাণুর প্রয়োজন হয় ওই একটা শুক্রাণুকে সাহায্য করার জন্য। কাজে অনেক বেশি মিলিয়ন মিলিয়ন শুক্রাণু যদি না থাকে, তাহলে একটা শুক্রাণু কিন্তু ঢুকতে পারে না এগের মধ্যে। এরকম একটা ন্যাচারাল ব্যাপার আছে। তো সেই জন্য যে কাউন্টটা আছে তাতে নর্মালি হওয়াটা একটু দুষ্কর, কিন্তু একেবারে হবে না বলা যায় না। আল্লাহ চাইলে ওখান থেকে একটা স্পাম ঢুকিয়ে দিতে পারে, সেই জন্য একদমই হবে না কথা বলবো না, কিন্তু হওয়াটা দুষ্কর। তো সেক্ষেত্রে আইওআই বলে একটা ট্রিটমেন্ট আছে, যেখানে 10 মিলিয়নের কিছু মোটাইল আছে, কিছু ইমোটাইল আছে। ইমোটাইল যে সে তো কাজ করতে পারবে না, শুধু মোটাইল যে সেই কাজ করবে। তো আইওআইতে এই সিমেন্টটাকে প্রসেসিং করে তখন 100% মোটাইল স্পাম যেগুলো, সেগুলোকে রিট্রিভ করা হয়। 100% মোটাইল স্পাম 5 মিলিয়ন যদি আমরা ইন্ট্রোডিউস করে দিই মেয়েটার জ্বরের ভিতরে, তাহলে প্রেগনেন্সি হওয়া সম্ভব। যে 10 মিলিয়নে যদি 50% মোটাইল স্পাম থাকে, 50% মোটাইল স্পাম থেকে আমরা 5 মিলিয়ন 100% মোটাইল স্পাম রিট্রিভ করতে পারবো। সেক্ষেত্রে আইওআইতে একটা প্রেগনেন্সির চান্স আছে। এখন আইওআইয়ের সাকসেস রেট কত, এটা ডিপেন্ড করে মেয়েটার অন্য কোনো ইনফার্টিলিটি প্রবলেম আছে কিনা, তার এগের পরিমাণ কেমন, তার এগের কোয়ালিটি কেমন, তার টিউব কেমন আছে, টিউব আমরা টিউব খোলা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেব আইওআই করার আগে। টিউব খোলা দেখার জন্য দুটো টেস্ট করা হয়, একটা হিস্টোসালপিঙ্গোগ্রাফি, একটা এক্সরে, আর হলো ল্যাপ্রোস্কোপি, একটা অপারেশন এন্ডোস্কোপ পেটের ভিতরে ঢুকিয়ে দেখা হয়। তো হিস্টোসালপিঙ্গোগ্রাফি দিয়ে টিউব খোলা আছে এটা বলার পরেও কিন্তু দেখা যায় যে টিউবের সমস্যা থাকতে পারে, কারণ খোলা আছে কিন্তু পেটের ভিতরে সে কোনো অ্যাডিশনে আছে কিনা। এমন হতে পারে যে ওভারি থেকে তার যে ফিব্রিলেটেড এন্ড, যে মুখটা যেটা দিয়ে সে একটাকে ক্যাপচার করে নিয়ে যায়, সেই মুখটা কোথাও লেগে আছে, অন্যদিকে ঘুরে আছে। টিউব এবং ওভারি এর রিলেশনশিপটা ঠিক নেই, তাহলে ওভার পিক আপটা সে ঠিক মতো করতে পারবে না। হিস্টোরিতে এই জিনিসটা বোঝা যায় না। কাজে এরকম যদি কিছু থাকে আইওআই করি, তাহলে না হতে পারে প্রেগনেন্সি। কাজে অনেক অদেখা জিনিস থাকে যেগুলোর জন্য প্রেগনেন্সি না হতে। কাজে সামগ্রিকভাবে আইওআই সাকসেস রেট ইজ নট ভেরি হাই, খুব যে আশাপ্রদ তা না, 10 to 15% অনলি। কাজে পার সাইকেল মানে একবার যদি করা হয় 10 থেকে 15% শতকরা, তবে সেটা এক সাইকেলে। কিন্তু বারবার যদি কেউ করে তাহলে কিউমুলেটিভ সাকসেস রেট অনেক বাড়ে, 50, 50, 60%, এবং খুব ভালো প্রোফাইল থাকে, এবং বারবার করার মতো ধৈর্য থাকলে 80% পর্যন্ত বলে। কিন্তু আমরা কখনো 80%-এ পৌঁছাতে পারিনি, কারণ পেশেন্টের একবার দুবার করি ফেড আপ হয়ে যায়। যার জন্য পার সাইকেল যেটা মানে আমার আমাদের কাছে 3 সাইকেলের বেশি আইওআই হয়নি কখনো। তাহলে এই যে কিউমুলেটিভ রেট অনেক বেশি বার করলে, 10 বার 12 বার 14 বার করলে
তখন হয়তো পার্সেন্টেজটা বাড়ে, যে অনেক পেশেন্ট যে বারবার করলো তাদের হয়তো প্রেগনেন্সি রেটটা বাড়ে। তো এই জন্য একটু ধৈর্য থাকতে হবে, বারবার করার মতো মানসিক শক্তি, এটা আসলে খুব বলাটা যত সহজ সেটা রাখা তো সহজ নয়। যারা ভুক্তভোগী তারাই বোঝে, খুব বেশি তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, ট্রিটমেন্ট বাদ দিয়ে দেয় অনেক সময়। যে এটা কিন্তু করা খুব ডিফিকাল্ট আসলে, কিন্তু নিজেকে বোঝাতে হবে যে এটা ছাড়া আমার উপায় নেই, এটাই করতে হবে, এর মাধ্যমেই প্রেগনেন্সি হতে হবে। মাঝে মধ্যে গ্যাপ দিলাম, অনেক সময় ট্রিটমেন্ট ফ্রি অবস্থায় প্রেগনেন্সি স্পন্টেনিয়াসলি হয়ে যায়, হয়তো আইইউআই করলো 2বার 3বার হলো না, ট্রিটমেন্ট সব বাদ দিয়ে দিল, তারা হতাশ হয়ে বাড়িতে বসেই থাকলো, 1 বছর কোনো চিকিৎসা করলো না, তার মধ্যে হয়তো তার প্রেগনেন্সি হয়ে গেল। কিন্তু সবকিছু যদি ঠিক থাকে, এবং এই অলিগো থাকলেও তাদেরও ফ্ল্যাকচুয়েট করে, এটা তো কনস্ট্যান্ট না যে তার 10 মিলিয়নই থাকবে, কখনো দেখা যায় যে তার ভালো হয়ে গেল নিজে থেকেই, তাহলে একটা স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হতেই পারে। কিন্তু সেটার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করব না, তাহলে যদি আরো ডিটোরিয়েট করে তাহলে আরো বিপদে পড়বো। কাজে অফ অ্যান্ড অন ট্রিটমেন্ট করব, কিছুদিন গ্যাপ দিব, আবার ট্রিটমেন্ট করব, এভাবে করে বিভিন্ন ট্রিটমেন্ট স্টেপ বাই স্টেপ না হলে তারপর আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট করা যাবে। আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট মানে এআরটি, এদের জন্য আইইউআই তে যদি না হয় তাহলে টেস্ট টিউব করতে হবে। কিন্তু টেস্ট টিউবও কোনো ম্যাজিক ট্রিটমেন্ট না, করলেই যে বাচ্চা হবে তার কোনো নিশ্চয়তা নেই, সেখানেও একটা পার্সেন্টেজ আছে। খুব ইয়াং পেশেন্ট যদি থাকে তাদের 50-60% পর্যন্ত এক সাইকেল হতে পারে। একটা একটা ইয়াং গ্রুপ পেশেন্ট নিয়ে যদি ডিল করি, সব মেয়েগুলোরই বয়স কম, 20 থেকে 30-এর মধ্যে, এবং তাদের এএমএইচ ভালো আছে, মানে এগের কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু ভালো আছে, সেই মেয়েদের হাজবেন্ডের স্পার্ম যদি এরকম থাকে, যদি স্পার্মের জেনেটিক কোনো প্রবলেমের জন্য কম না হয়, তাদের মরফোলজি যদি ভালো থাকে, শুধু মরফোলজি যদি ভালো থাকে এবং জেনেটিক প্রবলেম না থাকে, তাহলে তাদের ফার্টিলাইজেশন রেট কিন্তু ইক্সি করে যথেষ্ট ভালো থাকে। আইভিএফ না করে ফার্টিলাইজেশন ভালো, কোয়ালিটি অফ এমব্রায়ো যদি খুব ভালো হয়, তাহলে এই ইয়াং মেয়েদের প্রেগনেন্সি রেট কিন্তু খুবই ভালো। ধন্যবাদ ম্যাডাম, আমরা আপনার কাছ থেকে আইভিএফ সম্পর্কে জানবো, তার আগে আমরা কিছু প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। তার আগে দর্শকদেরকে বলতে চাচ্ছি, দর্শক আপনারা দেখছেন হেলথ টিউব বিডির নতুন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারীদের স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ স্কোয়ার প্রেজেন্স নারী মঞ্চ। আজ আমাদের প্রথম পর্ব, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই লেরোজল এন্ড জেস্টন। ম্যাডাম, আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আমাদেরকে মুবাশশিরা মিতু লিখেছেন যে তার বয়স 23 বছর, তার একটা বাচ্চা আছে 8 বছর বয়স, তার হাজবেন্ড প্রবাসী, এবং তার বাচ্চা হওয়ার পরে তার হাজবেন্ড 3বার এসেছে দেশে, কিন্তু 2-3 মাস করে তার হাজবেন্ড থাকে, এবং ডিসেম্বরে ডক্টর ওনার টেস্ট করতে দিয়েছিল, তো তার সব রিপোর্টই নর্মাল আছে, কিন্তু তারা এখনো কনসিভ করতে পারছে না। তো এখন আসলে ওনাদের কি করার আছে, আপনার পরামর্শ চাইছেন। প্রবাসীদের জন্য এটা একটা বড় সমস্যা, যে 2-3 মাস 2-3 মাস থাকলেই যে প্রেগনেন্সি হবে তার নিশ্চয়তা নেই, অনেক সময় তো একবারেও প্রেগনেন্সি হয়ে যায়। এখন এটা ডিপেন্ড করে যে কার প্রোফাইল কেমন, অনেকেই কন্ট্রাসেপটিভ ছাড়া থাকে বছরের পর বছর, কিন্তু দেখা যায় ফ্রিকোয়েন্সি অফ প্রেগনেন্সি হওয়ার ফ্রিকোয়েন্সি যে খুব বেশি, তারা অনেকের আবার খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি হয়ে যায়। এবং যারা বিদেশে থাকে তাদেরকে একটু অ্যাসেসমেন্ট করতে হবে। সব টেস্ট করেছে, সব টেস্ট বলতে কি বোঝায়, যে এখানে মেয়েটার যেমন টিউবাল টেস্টের বেলায় যারা যারা হাজবেন্ডরা বিদেশে থাকে তাদের জন্য আমি বলবো যে ল্যাপ্রোস্কোপি করাটা ভালো টিউবাল টেস্টের বেলায়, কারণ এই যে 2-3 মাসের মধ্যে ট্রিটমেন্ট করতে হবে। হিস্টোসালপিঙ্গোগ্রাফিতে একটা ড্রব্যাক হলো যে তার ফলস নেগেটিভ আসে অনেক সময়, আবার ফলস পজিটিভটাও থাকে। ফলস পজিটিভ যেন টিউব খোলা আছে কিন্তু টিউব ফাংশনিং নেই, দেখা যাচ্ছে টিউবের কোথাও অ্যাডিশন আছে, কিন্তু তাদের ল্যাপ্রোস্কোপি করে তারপরে যদি টিউবাল ফ্যাক্টরটা বা অ্যাবডোমেনের ভিতরে কি অবস্থা সব দেখা যায়, এবং হাজবেন্ডের সবকিছু যদি ঠিক থাকে, তাহলে প্রেগনেন্সি হচ্ছে না এখন একদম ন্যাচারের উপর ছেড়ে দিব কিনা। যদি সবকিছু ঠিকও থাকে, বয়স যেহেতু কম, এখনো 1-2 বছর এরকম সে আসলে পরে নর্মালি দেখতে পারে, কিন্তু সাথে একটু ড্রাগ দিলে ভালো হয়, ওভুলেশন ইন্ডাকশন বা স্টিমুলেশন বলে, যে তার নিজে থেকে ওভুলেশন হয়। এখন নিজে থেকে ওভুলেশন হলে সবসময় এগের কোয়ালিটি ভালো নাও হতে পারে,
সেখানে আমরা যদি কিছু ড্রাগ অ্যাপ্লাই করি তাকে ওভুলেশন করানোর জন্যই, তাহলে আমরা কোয়ালিটি অফ এগ একটু বেটার এনশিওর করতে পারি। হয়তো দেখা যাবে যে ওভুলেশনটা শিওরলি হবে, যেটা ওষুধ না খেলে তার নাও হতে পারে ওভুলেশন, বা ওভুলেশনের ওভামের কোয়ালিটি খুব ভালো না হতে পারে, সেখানে একটু ড্রাগ অ্যাপ্লাই করলে হয়তো বেটার পেতে পারি। যে একটা প্রবলেম থাকে কর্পাস লুটেল ডিফেক্ট বলে, যে ওভুলেশন ঠিকই হয় কিন্তু হরমোন রিলিজটা ভালো হয় না। তো সেক্ষেত্রে আমরা ড্রাগ ইউজ করলে ওই জিনিসটা কর্পাস লুটেল এফিসিয়েন্সিটা আমরা পেতে পারি। ড্রাগ অ্যাপ্লাই তাদেরকে বলা যেতে পারে, এই যে বললো এই মেয়ের সেটা করা যেতে পারে। তারপরেও হয়তো 2-3 বার এরকম এলো, 2-3 বছর হয়ে গেল, তারপর এরপরে তাহলে এলে আইইউআই করতে হবে, যে তাকে 2-3 মাস যেটাই থাকলো 2-3 সাইকেল আইইউআই করা হলো। আইইউআই করে যদি না হয় তাহলে তারপরে যখন আসবে তখন তার জন্য প্ল্যান করতে হবে যে আইভিএফ। এখন একটা বাচ্চা যেহেতু আছে, তো গ্রস কোনো প্রবলেম নেই, তাহলে তো বাচ্চাটা হতো না, তাই না? নেই বা পরে যে হয় না তা না, পরবর্তীতে আজকে স্বাভাবিক থাকলে 2 বছর পরে স্বাভাবিক হতেই। এখনো বলছে যে তার যত টেস্ট করা হয়েছে তাতে কোনো তেমন কোনো ত্রুটি পায়নি। কাজেই সে যদি নর্মাল থাকে তাহলে অল্প বয়স যেহেতু, তার এগের কোয়ান্টিটি আমরা ওভারিয়ান রিজার্ভ টেস্টিং করে দেখব যে তার সবকিছু ওভারিয়ান রিজার্ভ ভালো আছে। তাহলে আমরা প্রতি বছরই যেহেতু এসে 2-3 মাস থাকে, তাহলে আমরা ড্রাগ দিয়ে নর্মালি ট্রাই করতে পারে, তারপরে না হলে পরের বছর আইইউআই, না হলে তারপরের বছর আইভিএফ, এভাবে দেখতে পারে। অ্যাকচুয়ালি ইনফার্টিলিটির একদমই কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই ট্রিটমেন্টটা করলেই পেশেন্টের হবে। আমরা ঠিক জানি না যে কোনো পার্টিকুলার পেশেন্টের কোন পদ্ধতিটা দিয়ে তার বাচ্চা হবে, এটা অ্যাসেস করার কিন্তু কিছু নেই। শুধুমাত্র কিছু কিছু প্রবলেমের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট, কারো যদি টিউব দুটো বন্ধ থাকে বা টিউব দুটো নষ্ট থাকে, তার যেমন টেস্ট টিউব ছাড়া হবে না। হাজবেন্ডের যদি অ্যাজিওস্পার্মিয়া থাকে, শুক্রাণু না থাকে, তার টেস্ট টিউব ছাড়া হবে না। বা হাজবেন্ডের সিভিয়ার অলিগোস্পার্মিয়া, বারবারই শুক্রাণুর পরিমাণ প্রচন্ড রকম কম, রিপিটেড টেস্ট, তারও টেস্ট টিউব ছাড়া হবে না। এই কিছু ক্ষেত্র, এই কয়টা ক্ষেত্র বাদে বাকিগুলো সম্পর্কে তাদের কোন অপশনে হবে কোন অপশনে হবে না এটা কিন্তু বোঝা যায় না। কাজে আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করে একটা করি, ফেল করলে পরেরটা, তাতে ফেল করলে পরেরটা, এভাবে করা হয়। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন ইসমতারা ইতি, উনি আপনারই পেশেন্ট। উনি বলেছেন যে আপনার ট্রিটমেন্টে ওনার প্রেগনেন্সি হয়েছিল, ওইটাই ওনার ফার্স্ট প্রেগনেন্সি ছিল, এবং 3 মাস আগে 16 সপ্তাহের একটা বেবি অ্যাবর্শন হয়ে গিয়েছে, তার হঠাৎ করে পানি ভেঙে যায়, এবং উনি আবার কতদিন পরে আসলে এখন আবার চিকিৎসা গ্রহণ করতে পারবে ম্যাডাম, সেটাই আপনার কাছে জানতে চাইছে। তার বয়স মাত্র 26 বছর। ইনশাল্লাহ আবার হবে। এরকম অ্যাবর্শন হতেই পারে। অ্যাবর্শন নর্মাল প্রেগনেন্সি তো 25% মানুষের স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। কিছু কিছু পেশেন্টের আর্লি অ্যাবর্শন গুলো খুব বেশি হয় 10 উইকস এর মধ্যে। এরকম মিড ট্রাইমেস্টার প্রেগনেন্সি লস একটু কমই হয়, কিন্তু তবুও এটা হতে পারে সার্ভিক্সের একটা প্রবলেমের জন্য, বা ওর জরায়ুতে কোনো ইনফেকশন হয়ে পানির থলিটা ভেঙে, ইনফেকশন হয়ে পানির থলিটা ইনফেকশন হয়ে তার রেজিস্ট্যান্স লস্ট হয়ে যাওয়ার ফলে ফেটে গেছে সেটা, যার জন্য মেমব্রেন যেটা বলি, মেমব্রেনটা রাপচার হয়ে গেলে, পানিটা বেরিয়ে গেলে বাচ্চা উঠে, বাচ্চাটা বেরিয়ে যায়। আর জ্বরের মুখ যদি তার ঢিলা থাকে তাহলেও বাচ্চাটা বেরিয়ে যেতে পারে, যে জ্বরের মুখটা টাইট না থাকলে চাপড় দিতে পারে না। তো এটা প্রথম প্রেগনেন্সি, তো যার জন্য এখন আমরা এই যে মিড ট্রাইমেস্টার প্রেগনেন্সি হলো, তার জ্বরের ভিতরে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা দেখেছি যে তার জ্বরের ভিতরে সমস্যা নেই, যে কোনো টিউমার বা যদি কিছু থাকতো তাহলে সেটার তো আমরা ব্যবস্থা করে নিতাম। কাজে টিউমার থাকলে যদি স্পেস অকুপাইড থাকে তাহলে এটা হতে পারে। সেপ্টাম বলে কনজেনিটাল ডিফেক্ট থাকে, সেটা একটা হলে এরকম হতে পারে। বা কনজেনিটাল ডিফেক্টের বাইকর্নিউট ইউটারাস যদি থাকে, তাহলে একটা কর্নিতে যদি হয় তাহলে সেটা বাইকর্নিউট ইউটারাস, মানে ইউটারাস তো 2 ভাগ যদি থাকে, তাহলে 2 ভাগটাই ইউনিয়ন হয়ে একটা হয়ে যায়। আসলে সেই যখন তৈরি হয় 2 ভাগই থাকে, দুইটারই ডিস্টার্ব পোর্শনটা ওরকম 2 ভাগ হয়ে থাকে। তাহলে একটা পোর্শনে যখন বাচ্চাটা বড় হতে থাকে, ইউটারাস এনলার্জ করে অত ক্যাপাবল হয় না বাচ্চাটাকে ধরে রাখার, সে কারণে হতে পারে। তা ওর এই প্রবলেমগুলো তো নাই আইডেন্টিফাইড, যে তার কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে তার নেক্সট প্রেগনেন্সির সময় আমরা টেস্ট করে দেখবো, সার্ভাইকাল লেংথ দেখা হয় এবং তার কম্পিটেন্সি কেমন সেটা টেস্ট করা যায়। এগুলো করে যদি মনে হয় যে সার্ভিক্স শর্ট, তাহলে সার্ভিক্সের জ্বরের মুখটা এটাকে সেলাই করে দেওয়া হয়। সেলাই করে দিলে সে তখন একটা স্টেট ফিরে পাবে,
সেলাইগুলো যেমন তো বেঁধে রাখা, বেঁধে রাখলে বাঁধার জন্য সে এক্সটেন্ট পাবে, তার নিজস্ব এক্সটেন্ট তো কমই আছে আমরা ধরে নিলাম। সেক্ষেত্রে ইউটারাসে যে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটাকে সে বিয়ার করতে পারবে, জ্বরের মুখটা খুলে যাবে না। তারপরেও তাদেরকে অনেক একটু রেস্টে থাকতে বলা হয়, লং স্ট্যান্ডিং কাজ কোনো কিছু করতে পারবে না, বেশি ওয়েট বিয়ার করতে পারবে না, যাতে এই সমস্ত অ্যাডভাইস দেওয়া হয়। তো আমি ওকে বলবো যে ঘাবড়াবার কিছু নাই, প্রেগনেন্সি হয়েছিল এটা একটা বিরাট ব্যাপার, তার ইনফার্টিলিটি নামটা ঘুচলো, এখন এটা হলো অ্যাবর্শন। অ্যাবর্শন হলে এটা ঠেকাবার জন্য অনেক রকম উপায় আছে, নেক্সট টাইম আমরা সেগুলো করব। তবে বাচ্চা নিতে পারবে কবে, আমি বলবো যে 6টা মাস যাক, 6 মাস পরে। এর মধ্যে তার যেহেতু প্রেগনেন্সিতে তার আয়রন কনজাম্পশন হয়েছে, অবশ্যই কিছু ব্লাড লস হয়েছে, কাজে খেয়ে আয়রন টায়রন খেয়ে তার সেই ব্লাড লসটা একটু মেকআপ করুক, শরীরটা একটু ভালো হোক, মনটা একটু ভালো হোক, তার এই যে একটা সাইকোলজিক্যাল আপসেট ছিল সেখান থেকে একটু ফিরে আসুক, তারপর 6 মাস পরে আবার সেম ট্রিটমেন্ট দিয়ে আমরা ট্রাই করবো প্রেগনেন্সি হোক, যাতে আর এটা মিড ট্রাইমেস্টার অবস্থায় না হয়, সেটার জন্য আমরা একটা ব্যবস্থা নিই। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন শর্মি, উনি বলেছেন যে হ্যাঁ ম্যাডাম নাইমা। আমি পিসিওএস এর পেশেন্ট। জি হ্যাঁ জি ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, তোমারটা শোনা যাচ্ছে, আমাকে শোনা গেল কি জি মাঝখানে মনে জি হয় বন্ধ হয়ে ম্যাডাম, জি ম্যাডাম বন্ধ হয়ে আপনাকে গেছে? শোনা যাচ্ছে ম্যাডাম। না না ম্যাডাম, শোনা যাচ্ছে। ম্যাডাম আমাদেরকে এরপরে প্রশ্ন করেছেন শর্মি, উনি বলেছে যে উনি পিসিওএস এর পেশেন্ট। তো উনি জানতে চাচ্ছেন যে ওনার কি প্রেগনেন্ট হওয়া সম্ভব কিনা, ওনার বিয়ে হয়েছে এবং বাচ্চার জন্য তারা চেষ্টা করছেন। আমি প্রশ্নটা শুনিনি, ডিস্টার্ব করলাম মাঝখানে নেট। জি ম্যাডাম, প্রশ্নটা শুনিনি। শর্মি প্রশ্ন করেছেন যে উনি পিসিওএস এর পেশেন্ট, তারা বাচ্চার জন্য চেষ্টা করছে, তো তিনি প্রেগনেন্ট হতে পারবে কিনা এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছে। আচ্ছা, পিসিও একটা অন্যতম কারণ বাচ্চা না হওয়ার মেয়েদের। আমরা প্রায় মানে এভরি থার্ড পেশেন্ট বা সেকেন্ড পেশেন্টে আমরা পিসিওর পাই, এত বেশি পিসিওর। কিন্তু মজার ব্যাপার হলো যে পিসিওর ট্রিটমেন্ট খুবই সোজা এবং খুবই আশাপ্রদ রেজাল্ট পাই। পিসিওর একটাই মাত্র কারণ যে সেটা হলো ওভুলেশনটা হয় না, ডিম্বাণু তৈরি হয় না। তাদের প্রচুর ডিম্বাণু থাকে, এটা একটা বড়ই সুখের খবর। যাদের পিসিও আছে তারা যেন কোনো ক্রমে দুঃখিত না হয়, তারা হলো তাদের এগের সংখ্যা সবচেয়ে বেশি হলো পিসিওর মেয়েদের, যে প্রচুর এগ থাকে, বাচ্চার সম্ভাবনাটা প্রচুর থাকে তাদের। এদের 35 বছর পরেও অন্যান্য মেয়েদের যেখানে বাচ্চার সম্ভাবনা কমতে থাকে, পিসিওর পেশেন্টদের কিন্তু কমে না, তাদের প্রচুর এগ থাকে। কাজে 40 বছর বয়স পর্যন্ত তাদের এগের সংখ্যা প্রচুর থাকে। কাজে এই খুশিটা নিয়ে তাদের একটু হতাশ কম হতে হবে যে তাদের যথেষ্ট এগ আছে। তো এই এগটা বড় হয় না, তাদের একটা মেটাবলিক ডিসঅর্ডার থাকে, শরীরের মধ্যে হরমোনাল প্রবলেম থাকে দেখে একটাকে বড় হতে দেয় না। তো যার জন্য তাকে মেডিসিন অ্যাপ্লাই করা হয় যাতে একটা বড় হয়, এবং এই মেটাবলিক অ্যাবনর্মালিটি যেটা থাকে সেটা যদি খুব বেশি থাকে সেটা কারেক্ট করার জন্য আমরা মেডিসিন অ্যাপ্লাই করি। এটা খেয়ে তাদের ওভুলেশন যখন করানো হয় তখনই প্রেগনেন্সি হয়। কাজে হয়তো দেখা গেলো যে হাজবেন্ডের কোনো সমস্যা নেই, তারও অন্য কোনো সমস্যা নেই, কাজে ওভুলেশন করাতে পারলেই প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা থাকে, এবং যথেষ্ট প্রেগনেন্সি রেট এদের ভালো, এবং অনেক বেশি প্রেগনেন্সি কিন্তু এই পিসিওর মেয়েদেরই হয়, এবং তাদেরও একটা মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটাও প্রেগনেন্সি হলে পরে তাদের ওই প্রিকশন নিয়ে ওই ব্যবস্থাটা নেওয়া হয়। কাজে এদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এটা হলো কথা। যে শুধুমাত্র কাউন্সেলিং এ হবে না, এদের একটা প্রবলেম থাকে, একটু মুটিয়ে যায় এবং মাসিকটা তো ইরেগুলার হয়। এরা যদি ডায়েট এবং এক্সারসাইজ করে তাহলে এই প্রবলেম থেকে কিন্তু উত্তরণ হতে পারে। তারা রেগুলার এক্সারসাইজ করবে, ফ্রুটফুল এক্সারসাইজ যেন হয়, যাতে যদি হাঁটে পর্যাপ্ত ঘামতে হবে যাতে তার এনার্জি লিবারেট হয়, সেটা দেখতে হবে। আর খাবে হলো ভাত কম খাবে, ভাত একদমই কমিয়ে দিবে, খুব একবেলা ভাত খাবে, দুবেলা রুটি খাবে, এবং ডায়েট প্যাটার্নটা চেঞ্জ করবে। যে সমস্ত খাবারে ব্লাড সুগার বাড়ে সেই খাবারগুলো তারা খাবে না। কাজেই লো গ্লাইসেমিক ডায়েট বলে, এই ডায়েটগুলো খেলে এবং এক্সারসাইজ করলে একটা গ্রুপের কিন্তু মেনস্ট্রুয়েশনটা রেগুলার হয়ে যায়। মেনস্ট্রুয়েশন রেগুলার হওয়া মানেই হলো তার ওভুলেশন শুরু হয়ে যায়। যখনই ওভুলেশন হয় তখনই মেনস্ট্রুয়েশন হয়। কাজে ওভুলেশন হলে হয় বাচ্চা হবে,
নয় মেনস্ট্রুয়েশন, বাচ্চা যদি না হয় তখন মেনস্ট্রুয়েশন হবে। কাজে এভাবে চেষ্টা করে দেখতে পারে, কিন্তু মেয়েগুলো কথা শোনে না, এটা হলো মুশকিল, যে তারা এক্সারসাইজ ডায়েটিং বললেও শুনে না। কিন্তু যারা ফলো করে তারা কিন্তু 7% ওয়েট রিডাকশন করলে তাদের কিন্তু মেনস্ট্রুয়েশন ওভুলেশন রিজার্ভশন হওয়ার সম্ভাবনা থাকে। আর ডায়েটিং করলে এক্সারসাইজ করলে তার ঠিক হয়ে যাবে, তাই না? এদের একটু তো ডিসফিগার থাকে। কাজে এটা চিন্তা করে যে নিজের সৌন্দর্যটা একটু ফিরে আসুক এবং সৌন্দর্য হওয়ার সম্ভাবনাটা ফিরে আসুক। এদের জন্য এটাই গুড নিউজ যে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো। তো নিজেদের একটু অ্যাক্টিভ হতে হবে, সব কাজ আমরা করব না। কাজে নিজেদের লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। তারপরে সেকেন্ড লাইনে আমরা ড্রাগ দেব। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এরপরে আমাদেরকে যিনি প্রশ্ন করেছেন অনিমা শিকদার, উনিও একই রকম প্রশ্ন করেছেন। তিনি বলেছেন তার বয়স 34 বছর এবং 8 বছর হয়েছে বিয়ে হয়েছে। পিসিওএস এর ডায়াগনোসড কেস তিনি, এবং ল্যাপারোস্কোপি করানো হয়েছিল, তার টিউব নর্মাল এসেছে। এরপরে 4 সাইকেল মেনোবন ইনজেকশন দেওয়া হয়েছিল তাকে, কিন্তু তাতেও কোনো রেজাল্ট আসেনি। তো আসলে ওনার কি এখন কোন ধরনের চিকিৎসায় যেতে হবে? এখন পিসিওতে একটা হলো যে ওভুলেশনটা ঠিক মতো হচ্ছে কিনা এটা কিন্তু মনিটর করে দেখতে হবে। তাতে মেনোগন, এটা গোনাডোট্রোপিন বলি আমরা, মেনোগন আছে, অন্য আরো গোনাডোট্রোপিন আছে। বিভিন্ন আমাদের দেশি কোম্পানির মেনোগন বাইরের ড্রাগ, দেশি কোম্পানির ড্রাগ আছে, বাইরের অন্যান্য ড্রাগ আছে। কাজে এগুলো দিয়ে বা শুধুমাত্র ওরাল ড্রাগ সেটা খেয়ে হতে পারে, এগুলো অ্যাড করা যেতে পারে। এগুলো নেওয়ার পরে তার ওভুলেশন হচ্ছে কিনা এটাকে এনশিওর করতে হবে। কাজে এর ব্যাপারে আমি এটা তো বলতে পারবো না যে ওভুলেশন শিওরলি হয়েছে কিনা। এদেরকে ড্রাগ দিয়ে মনিটর করতে হয় যে তার যে বায়োকেমিক্যাল ডিরেঞ্জমেন্টের জন্য যে ফলিকেল বললাম যে বড় হয় না, ফলিকেল গুলো অ্যাট্রিশিয়া হয়ে যায়, এই যে বড় হয় না সেটাকে বড় করার জন্য আমরা ড্রাগ দিলাম। তাহলে আমি ড্রাগ দেওয়ার পরে বড় হচ্ছে কিনা, বড় হওয়া মানে ম্যাচিওর হওয়া, ম্যাচিওর ফলিকেলের মধ্যে একটা এগ থাকে ম্যাচিওরের, সেই একটা থেকে বাচ্চা হয়। তো এই যে মনিটর করে দেখতে হবে যে হচ্ছে কিনা। এর এত সব ড্রাগ নেওয়ার পরেও আসলে তার ওভুলেশন হলো কিনা সেটা একটা দেখার ব্যাপার। এখন হয়তো বলবে যে ডাক্তারের তত্ত্বাবধানে তো ছিল, কিন্তু ডাক্তারের তত্ত্বাবধানে থাকলে সে মনিটর করেছিলেন কিনা, সব সাইকেল মনিটর হলো কিনা, ওভুলেশন হলো কিনা। যদি ওভুলেশন হয়ে থাকে তারপরে যদি প্রেগনেন্সি না হয় তাহলে এখন সে আইইউআই করতে পারে। আর যদি ওভুলেশন ঠিক মতো না হয় তাহলে ড্রাগের ডোজ বাড়িয়ে বা ড্রাগ চেঞ্জ করে আবার ইন্ডাকশন দিয়ে ওভুলেশনকে এনশিওর করতে হবে। তো ওভুলেশন যদি হয়, প্রেগনেন্সি না হয়, তাহলে ট্রিটমেন্ট এটাকে বলবো আমরা যে যেই ড্রাগ দিল সেই ড্রাগ ফেল হলো, মানে ড্রাগ দিয়ে ওভুলেশন হলো কিন্তু প্রেগনেন্সি হলো না, তখন আমরা অন্য অপশনে যাব। আমি হয়তো আইইউআই করলাম, এবং আইইউআই করে যদি না হয় তাহলে লাস্ট অপশন যেটা সেটা। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আলী হাসান। উনি বলেছেন যে ওনার বয়স 33 বছর, 3 বছর হয়েছে বাচ্চার জন্য চেষ্টা করছে। তার স্ত্রীর সব টেস্ট করানো হয়েছে, সবই নর্মাল এসেছে, কিন্তু তার সিমেন অ্যানালাইসিস পরীক্ষায় অ্যাজোস্পার্মিয়া এসেছে। তো এখন ওনাদের জন্য কি চিকিৎসা আছে? আচ্ছা, যেটা আমি আগেই বললাম যে স্পাম যদি না থাকে তাহলে বাচ্চা হবে কোথা থেকে। মেয়েদের যেমন ডিম্বাণু দরকার, ছেলেদের শুক্রাণু বা স্পাম দরকার। স্পাম যদি নাই থাকে তাহলে বাচ্চা হবে না। তো স্পাম না থাকার দুটো কারণ, একটা হলো স্পাম তৈরি হয় না, আর একটা হলো তৈরি হলেও সে বাইরে আসতে পারে না। দুটো ডাক্ট থাকে, ভেস ডিফারেন্স বলে। ওই দুটো যদি কোনো কারণে বন্ধ থাকে, মেয়েদের ফেলোপিয়ান টিউব যেমন বন্ধ থাকলে হয় না, সেরকম এই ডাক্ট দুটো যদি বন্ধ থাকে তাহলে হয় না। যদি জন্মগতভাবে অনুপস্থিত থাকে তাহলে হয় না, এবং অনেক সময় ভ্যাসেক্টমি করে, যদি ভ্যাসেক্টমি করা থাকে তাহলে হয় না। এখন ওনার এই যে অ্যাজিওস্পার্মিয়া, এটা ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, কিছু হরমোন টেস্ট করতে হবে, দেখতে হবে যে তার তৈরিতে কোনো সমস্যা কিনা। তারপরে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, টেস্টিসের ভলিউম হয়, এক্সামিন করে দেখবে যে তার ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখবে ডাক্ট গুলো কেমন আছে, কিছু গ্ল্যান্ড থাকে সেমিনাল ভেসিকেল, সেগুলো কেমন আছে, এগুলো সে এক্সামিন করে দেখবে। এই যে থরো এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। নেক্সট ইনভেস্টিগেশন হলো সিমেন যে অ্যানালাইসিস করা হয়, সাধারণত সেন্ট্রিফিউজ সিমেন অ্যানালাইসিস করতে হয়। সেন্ট্রিফিউজ করে তলানিতে যেটা থাকে সেটা টেস্ট করে দেখতে হয়। যদি তলানিতে না থাকে তখন আমরা ট্রু অ্যাজিওস্পার্মিয়া বলবো, কিন্তু সেন্ট্রিফিউজ না করে করলে তখনও আমরা কিন্তু বলতে পারবো না, কারণ
একটা দুটো স্পার্মও যদি থাকে, সেন্ট্রিফিউজ করার পরে সেই তলানিতে যদি একটা দুটো স্পার্মও জমা হয়, তাহলে কিন্তু ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। তখন সে আর অ্যাজোস্পার্মিয়া হবে না, তখন হবে সিভিয়ার অলিগোস্পার্মিয়া। তবে এই অ্যাজোস্পার্মিয়া এবং সিভিয়ার অলিগোস্পার্মিয়ার চিকিৎসা একই, একে ইক্সি করতে হবে, এআরটির একটা ভাগ, কিন্তু ইনভেস্টিগেশন চেঞ্জ হয়ে যাবে। যদি সিভিয়ার অলিগোস্পার্মিয়া হয় তাহলে তাকে আমরা হরমোন টেস্ট হয়তো করবো, কিন্তু ফার্দার যে এক্সপ্লোর করা যায় টেস্টিসের মধ্যে তার স্পার্ম আছে কিনা, এই এক্সপ্লোরেশনের কিন্তু দরকার নেই। 1 মিলিয়ন 2 মিলিয়ন স্পার্ম যদি পাই তাতে আমার চলবে। কিন্তু যদি এই সিভিয়ার অলিগোস্পার্মিয়া না থাকে, একটা স্পার্মও না থাকে, ট্রুলি অ্যাজোস্পার্মিয়া হয়, তাহলে আমাকে কিন্তু সার্চ করতে হবে টেস্টিসের ভিতরে যে সেখানে কোনো স্পার্ম আছে কিনা। এটা পিসা বলে, এপিডিডার্মিসে নিডলিং করে দেখা হয় যে এপিডিডার্মিসে কোনো স্পার্ম আছে কিনা। যদি সেখানে না থাকে তাহলে টেস্টিসে নিডলিং করা হয়, অ্যাসপিরেশন করে দেখা হয় আছে কিনা। তাতেও যদি না হয় তাহলে টেস্টিসে ইনসিশন দিয়ে ভিতরে কিছু টিউবুলস থাকে, সেমিনিফারাস টিউবুলস বলে, সেই টিউবুলস বের করে সেগুলোকে মিঞ্চ করে দেখা হয় যে স্পার্ম আছে কিনা। এভাবে টেস্ট করে যখন স্পার্ম পাওয়া যায়, সেই স্পার্মটাকে সাথে সাথে ফ্রিজ করে রাখা হয়। একটা সিস্টেম আছে যেটাকে ফ্রিজ করে রাখা যায়। ফ্রিজ করে রাখলে পরবর্তীতে তখন তার ওয়াইফকে রিক্রুট করা হবে যে না এবারে আমরা ট্রিটমেন্টে যাব। যদি স্পার্ম না পাওয়া যায় তাহলে তো ট্রিটমেন্টে যাওয়া যাবে না। যার জন্য হাজবেন্ডের এই কাজগুলো আগে করে নিতে হবে যে তার স্পার্ম পাওয়া গেল কিনা। স্পার্ম পাওয়া গেলে তাকে আমরা ফ্রিজ করে তারপরে ওয়াইফকে রিক্রুট করতে হবে, তাকে ড্রাগ দিতে হবে, ড্রাগ দিয়ে এগ তৈরি করতে হবে। সেই এগগুলোকে তার পেটের ভিতর থেকে বের করে নিতে হবে, একটা ছোট একটা অপারেশনের মাধ্যমে এগুলোকে বের করতে হবে। এবার এই এগের ভিতরে ফ্রিজ থেকে ওই স্পার্ম বের করে একটা স্পার্মকে ইনজেকশন করা হবে, এটাকে বলে ইক্সি। করলে স্পার্ম ওভামের ভিতরে ঢুকলেই ফার্টিলাইজেশন হয়। তখন ফার্টিলাইজেশন হয়ে নর্মালি ফার্টিলাইজেশন হয়ে যেরকম হতো সেই পর্যায়ে কিন্তু চলে এলাম আমরা। এতক্ষণ ফার্টিলাইজেশন করার জন্যই আমরা যা করলাম, ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে যে ভ্রূণটা তৈরি হয় সেটা কিন্তু ন্যাচারালি যে ভ্রূণ তৈরি হয় সে একই রকম। এরপরে এটা ডিভিশন হতে থাকে, ডিভিশনে মাল্টিপল সেল হয়ে তারপরে আমরা 8 সেল বা ব্লাস্টোসিস বলে সেই অবস্থায় মেয়েটার ইউট্রাসের ভিতরে দিয়ে দেওয়া হয়, যেটাকে বলে ট্রান্সফার, প্রতিস্থাপনও বলতে পারি বাংলায়, যেখানে ইউট্রাসে দিয়ে দেওয়া হলো ওখানে সে তার সুইটেবল টাইমে বসে যাবে, যেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে নর্মালি যে ভ্রূণটা টিউবের মধ্য দিয়ে এসে জরায়ুতে বসে যেত, সেই ভ্রূণটা আমরা এবারে এদিক থেকে আর্টিফিশিয়ালি ফার্টিলাইজেশন করে এদিক থেকে জরায়ুর ভিতরে দিয়ে দিলাম, তখন সেটি বসে গেল। তো এভাবে যখন ইউট্রাসে বসে গেল, যখন ইউট্রাসের এন্ডোমেট বসে যাবে তারপর থেকে তো বাকি একেবারেই ন্যাকড়ির মতো। তারপরে প্লাসেন্টা বড় হতে থাকবে, আস্তে আস্তে বাচ্চা বড় হতে থাকবে, একটা থলি হয়, থলির ভিতরে বাচ্চা বড় হবে, ইউট্রাস এনলার্জ করবে, বাকি সব তো ন্যাচারাল প্রেগনেন্সিতে যেমন হয় তেমনই। কাজে এর অ্যাজোস্পার্মিয়া হলো তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, আমাদের দেখতে হবে যে ভিতরে শুক্রাণু আছে কি নেই। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম যেহেতু ইক্সি নিয়ে একটু আলোচনা করছিলেন, তো আসলে টেস্ট টিউব সম্পর্কে কিন্তু সবার ধারণা নেই যে টেস্ট টিউব ট্রিটমেন্টটা কাদের জন্য বা কি কি কারণে টেস্ট টিউব চিকিৎসা করা যেতে পারে, এবং সবার মধ্যে একটা ধারণা আছে যে টেস্ট টিউব চিকিৎসা হয়তো বা বাংলাদেশে হয় না, এটা করার জন্য হয়তো বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে যেতে হয়, এবং এরকম অন্যান্য অনেক ভুল ধারণা আছে। এবং কেউ কেউ আবার এটাও মনে করেন যে টেস্ট টিউব চিকিৎসা হয়তো বা নিজেদের ডিম্বাণু শুক্রাণু দিয়ে করা হয় না, অন্যেরটা দিয়ে করা হয়। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু দর্শকদেরকে ধারণা দিতেন যে আসলে টেস্ট টিউব চিকিৎসা কিভাবে করা হয় এবং কাদের জন্য প্রযোজ্য। আচ্ছা, কিভাবে করা হয় তো কিছুটা বলেই ফেললাম, যে মেয়েটাকে কিছু ড্রাগ দিয়ে এগ তৈরি করা হয় এবং সেটা ছোট একটা অপারেশনের মাধ্যমে এগুলো বের করা হয়। আর ছেলেটার যেটা বললাম অ্যাজোস্পার্মিয়া বেলায়, যে স্পার্ম ভিতর থেকে বের করে সেটাকে ইনজেক্ট করা হয়। কিন্তু যাদের অ্যাজোস্পার্মিয়া না, যাদের স্পার্ম আছে তারা নর্মালি যে সেমেন অ্যানালাইসিস করার জন্য স্যাম্পল যেভাবে দেয় ঠিক সেভাবেই দিবে, দিলে ওটাকে প্রসেসিং করে স্পার্ম এনে তারপর সেই স্পার্ম থেকে হয় আইভিএফ করা হয় যদি ভালো থাকে পরিমাণে, অথবা ইক্সি যদি পরিমাণে খুব কম থাকে। এখন করা হয় কাদের, একদম অ্যাবসলিউটলি যাদের টেস্ট টিউব ছাড়া প্রেগনেন্সি, তার মধ্যে একটা হলো এই অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়াদের কোনো উপায় নাই নর্মালি বাচ্চা হবার। এবং এই ইক্সি প্রক্রিয়াটা যে খুব বেশি দিন হয়েছে তা না,
1991 ফার্স্ট এক্সি করা হলো। তার আগ পর্যন্ত কিন্তু এই অ্যাজিওস্পার্মিক পেশেন্টদের কোনো ট্রিটমেন্ট ছিল না, কাজে তারা কিন্তু তখন অ্যাবসলিউটলি ইনফার্টাইল থাকতো, তাদের নিজেদের জিনিস দিয়ে বাচ্চা হওয়ার কোনো স্কোপই ছিল না। এই 91-এর পর থেকে এক্সি করা হয়, কাজে এদের জন্য অ্যাবসলিউটলি টেস্ট টিউব। যদি সিভিয়ার অলিগোস্পার্মিয়া হয় ছেলেদের, তাদের জন্য টেস্ট টিউব। যদি সিভিয়ার অ্যাস্থেনোস্পার্মিয়া হয়, যে স্পার্মগুলো নড়ে চড়ে না, তাদের জন্য। যদি মরফোলজি খুব খারাপ থাকে তাদের জন্য। এবং কিছু আছে নেক্রোস্পার্মিয়া। আমরা নেক্রোস্পার্মিয়া বলতে ডেড স্পার্ম বোঝায়, কিন্তু সেটা ডেডও হতে পারে বা ইমোটাইল হতে পারে। মানে স্পার্মগুলো যখন অ্যানালিসিস করা হয় তখন দেখা যায় যে কেউ নড়ে না, একদমই নড়াচড়া করে না। সেটা হতে পারে যে ডেড অথবা ইমোটাইল, তাদের কোনো প্রবলেম, যে ফ্ল্যাজেলা বা সিলিয়াতে কোনো প্রবলেম যদি থাকে সেজন্য নড়তে পারে না। কিন্তু এদের একদম অ্যাবসলিউটলি টেস্ট করতে হবে এবং ইক্সি করতে হবে। মেয়েদের বেলায় যদি দুটো টিউব তার বন্ধ থাকে, দুটো টিউব যদি কাটা যায়, যেমন একটোপিক প্রেগনেন্সি যদি হয়, তাহলে দুইটা টিউবই যদি একটোপিক হয়, দুইটা টিউবই কিন্তু সার্জারি করে তখন হয়তো দেখা গেলো যে সালপিনজেক্টমি করা হলো। তাহলে টিউব যদি না থাকে তার কিন্তু কোনো ক্রমেই নর্মাল বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। কাজে এদেরও অ্যাবসলিউটলি টেস্ট টিউব লাগবে। কাজে কোনো পেশেন্ট যদি সরাসরি এরকম আসে যে তার বাইল্যাটারাল সালপিনজেক্টমি হয়ে গেছে বা ইনভেস্টিগেশন করে আসছে, হিস্টোসালপিনগোগ্রাম ল্যাপ্রোস্কোপি দুটোতেই বলেছে যে টিউব দুটো বন্ধ। এই বন্ধ হয় বিভিন্ন ইনফেকশনের কারণে, টিউবে ইনফেকশন হয়ে টিউবগুলো বন্ধ হয়ে যায়। কাজে বাইল্যাটারালি বন্ধ আছে, অথবা অ্যাজিওস্পার্মিয়া, সিভিয়ার অলিগোস্পার্মিয়া, এই গ্রুপ পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন তাদেরকে সরাসরি আমরা সিদ্ধান্ত দেই যে আপনাদের টেস্ট টিউব করতে হবে। আর হলো এন্ডোমেট্রিওসিস, একটা ডিজিজ আছে যাদের সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, এবং এন্ডোমেট্রিওসিসে বিভিন্ন সার্জারি হওয়ার ফলে দেখা গেল যে 2বার অলরেডি সার্জারি হয়ে গেছে, এখন আবার চকলেসিস দেখা গেছে। তাদেরকেও স্ট্রেট আইভিএফ, কারণ তাদের আর সার্জারি করার কোনো স্কোপ থাকে না, এবং তাদের নির্মাণের পরিমাণ যদি কমে যায়, এমএইচ যদি কম থাকে, তাদেরকেও স্ট্রেট আইভিএফ। তাহলে এন্ডোমেট্রিওসিসের স্টেজ 3-4 এরকম যদি থাকে, এমএইচ কম এবং স্টেজ 3-4, তাদেরকেও সরাসরি আইভিএফ। আর এছাড়া বাকি যারা আছে তাদেরকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হয়। প্রথমে ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয়, তারপরে যদি না হয় তার অন্যান্য ইনভেস্টিগেশন করে দেখা হয় সব ঠিক আছে কিনা, তারপরে আইওআই করে না হলে আইভি, মানে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করা হয় বাকিদের। তাহলে একটা হলো ট্রিটমেন্ট ফেইলিওর যদি হয়, মানে আমি সব রকম চিকিৎসা করলাম কিন্তু কোনো রেজাল্ট পেলাম না, যে এই ফেইলড ট্রিটমেন্ট তাদের আইভিএফ। আর বাকি যেগুলো বললাম যে স্ট্রেট, তাদের আইভিএফ করতে হবে, যে উইদাউট গিভিং এনি অপশন অফ ট্রিটমেন্ট, কারণ নর্মালি তাদের বাচ্চা হওয়ার কোনো স্কোপ থাকে না। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আইভিএফ সম্পর্কে কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা কি পেইনফুল কিনা, আবার কেউ কেউ জানতে চায় যে আইভিএফ করলে ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল তুমি যে নিজেদের দিয়ে কিনা। হ্যাঁ, অবশ্যই নিজেদের গ্যামেট দিয়ে করা হয়, হাজবেন্ডের শুক্রাণু এবং ওয়াইফের ডিম্বাণু, এটা দিয়েই করা হয়। তবে একটা অপশন কিন্তু আছে যেটা মেডিকো লিগেলি অ্যাকসেপ্টেবল, সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল, সেটা হলো মেয়েটার যদি এগ না থাকে তাহলে ডোনারের এগ ইউজ করা যায়। ছেলেটার যদি স্পার্ম নাই পাওয়া যায়, যেটা বললাম যে টেস্টিসের ভিতরে আমরা দেখি সার্চ করে আছে কিনা, সার্চ করে পেলাম না, একদমই পেলাম না, তখন তার অন্য পুরুষদের স্পার্ম দিয়ে করা যায়। এটাকে বলে ডোনারিজম, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন আওয়ার কান্ট্রি। আমরা রিলিজিয়াসলি এটা আমাদের নিষেধ আছে ইসলামে, ইসলামের নিষেধ আছে দেখে আমরা কিন্তু এটা করি না। কাজেই এই জিনিসটা একটা শঙ্কা থাকে যে কাদেরটা দিয়ে করা হলো, এটা যে আমরা করি না, এটা এই বাংলাদেশে কেউই হয়তো করে না। আমি বলতে পারবো না এটা ডোনারিজম আমাদের দেশে এক্সিস্ট করে। দর্শক, আপনারা দেখছেন আমাদের হেলথ টু বিডির নারীর স্বাস্থ্য সমাধান নিয়ে আলোচনা, নারী মঞ্চ শোনা অনুষ্ঠানের যাচ্ছে প্রথম পর্ব। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, আচ্ছা, শুনতে তাহলে পাচ্ছি। ডোনারিজম আমাদের দেশে হয় না, কিন্তু এটা কিন্তু মেডিকেলি এটার কোনো দোষের কিছু নাই। যারা মুসলিম, অনেক মুসলিম কান্ট্রি যদি হয় না, কিন্তু যারা নন মুসলিম তাদের জন্য কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আর যেটা বললে যে সমস্যা, এটা খুব একটা পেইনফুল না, কিন্তু ইনজেকশন নেওয়া তো একটু ব্যথা আছে, তাই না? একটা নিডেল দিয়ে দেওয়া হবে, অনেকেই তো নিডেল দিতে গেলেই ভয়ে হাত ছড়িয়ে নেয়। এটা পেটে দেওয়া হয়, থাইয়ে দেওয়া যায়, হাতে দেওয়া যায়।
সাবকিউটিকুলার ইনজেকশন আছে, চামড়ার নিচে দেওয়া যায় বা ইন্ট্রামাস্কুলারও দেওয়া যায়। একটু তো ব্যথা থাকে, ব্যথা বলো বা ডিসকমফোর্ট বলো, ইনজেকশন নেওয়ার একটা ব্যথা। আর একটু যখন এগুলো তৈরি হয় তখন কারো একটু ডিসকমফোর্ট লাগে, একটু অ্যাবডোমিনাল হেভিনেস মনে হয়, সেটা একটা থাকে। কেউ কেউ বলে তাদের মাথা ব্যথা, বমি বমি লাগে, ছোটখাটো কমপ্লেন থাকে। কিন্তু একটা কমপ্লিকেশন আছে যেটা খুব ডেঞ্জারাস কমপ্লিকেশন, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বলে। যদি কোনো কারণে ড্রাগ অ্যাপ্লাই বেশি কেউ করে ফেলে এবং রেসপন্স যদি খুব বেশি হয়ে থাকে, যেমন পিসিওদের যদি করা হয়, তাদেরকে যত মেজার করে দেওয়া হোক, কিছু কিছু পেশেন্ট আছে এত বেশি হাইপার রেসপন্সিভ যে তাদের একটা টেন্ডেন্সি থাকে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন হওয়ার, যার জন্য এদেরকে খুব মেটিকুলাসলি জাজমেন্ট করতে হয় যে কি পরিমাণ ড্রাগ দিব। ড্রাগ সিলেকশন এবং মনিটরিং এটা খুব ইম্পর্টেন্ট। ডোজটা সিলেক্ট করা এবং খুব কেয়ারফুলি মনিটর করতে হয় যাতে হাইপার স্টিমুলেশন না হয়। আর হলেও মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে, হয়তো মাইল্ড পর্যায়ে যদি হয় সে পর্যন্ত দেখা যেতে পারে। সিভিয়ার হলে তাহলে সাইকেল ক্যান্সেল করে দেওয়া হয়, এমব্রায়ো ফ্রিজ না করে, এমব্রায়ো ট্রান্সফার না করে ফ্রিজ করে রাখা হয়। এভাবে ম্যানেজমেন্টও আছে, তবে যাতে না হয় সেই চেষ্টাটাই করা হয়। হয়ে গেলে মানে প্রিভেনশন বলে, কাজে আমরা প্রিভেনশনই বেশি জোর দিয়ে থাকি যে যাতে এই হাইপার স্টিমুলেশন না হয়। যদি কারো হয়ে যায় বাই চান্স মাইল্ড বা মডারেট, তাদেরকে আবার ট্রিটমেন্ট করারও ব্যবস্থা আছে। কিন্তু কিছু জটিলতা তো থাকি, অনেক সময় পিক আপের সময় ব্লিডিং হতে পারে, সেটারও ব্যবস্থা আছে। সবকিছুরই কমপ্লিকেশন যেমন আছে, রিমেডিও আছে, তবে খুব বেশি কমপ্লিকেশন হয় না। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, আরেকটা ডায়াগনস্টিক টেস্ট করা হয় কিংবা যেটাকে অনেক সময় সার্জারিও বলা হয়, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। তো আসলে ইনফার্টিলিটির মতো চিকিৎসায় আসলে ল্যাপারোস্কোপি কিরকম ভূমিকা রাখছে এবং এটা কেন করা হয়, এটা নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে। তো তাদের উদ্দেশ্যে যদি একটু বলে দিতেন ম্যাডাম যে আসলে ল্যাপারোস্কোপি কি কারণে করা হয় বা ল্যাপারোস্কোপি কেন গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে ধরা হয়। ল্যাপারোস্কোপির ভূমিকা অনেক ইনফার্টিলিটিতে। যেটা তোমাকে বলে যে ডায়াগনস্টিকের জন্য যে টিউবাল ফ্যাক্টরটা অথবা টিউব ওভারিয়ান রিলেশনশিপ অথবা পেলভিসের ভিতরে ওভারি ইউট্রাস সবকিছু কেমন আছে, টোটাল পেলভিসটা দেখার জন্য ল্যাপারোস্কোপির ভূমিকা অপরিসীম। এবং এন্ডোমেট্রিওসিস যে ডিজিজটা বললাম বা পিআইডি পেলভিক ইনফেকশন থাকে, তাদের কিন্তু খুব বেশি দরকার হয় টিউব টেস্ট করার জন্য, প্লাস বিভিন্ন অ্যাডিশন থাকে, সেই অ্যাডিশনগুলো রিমুভ করে টিউবো ওভারিয়ান রিলেশনশিপটাকে রেস্টোর করা। যদি অ্যাডিশন থাকে এবং সে কারণে টিউব, কাজে এটার বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক দুইটারই ভূমিকা আছে। এন্ডোমেট্রিওসিসে অ্যাডিশোলাইসিস, সিস্টেকটমি, এই জিনিসগুলো রোল আছে। এটা করে অনেক পেশেন্টের এন্ডোমেট্রিওসিস, অনেক পেশেন্টের প্রেগনেন্সি ল্যাপারোস্কোপি করার পরে। তারপরে যাদের না হয় তখন তাদের আবার এন্ডোমেট্রিওসিস একটা রিকারেন্ট ডিজিজ, একবার সিস্টেকটমি করলে সিস্টেকটমি করেই সাথে সাথে আমরা প্রেগনেন্সির জন্য নানান রকম কিছুদিন হয়তো ন্যাচারালি দেখে, তারপরে না হলে বিভিন্ন অপশন অ্যাপ্লাই করা হয় যে যাতে আবার সিস্ট রিকার না করে। সেকেন্ড টাইম অপারেশন করতে গেলে সেটা খুবই ভয়াবহ। প্রথমে একবার অপারেশন করার পরে এন্ডোমেট্রিওসিসে সেকেন্ড টাইম অপারেশন আমরা একদমই রিকমেন্ড করি না। কারো যদি সিস্ট হয় তাহলে সেকেন্ড টাইম অপারেশন না করে তাকে অন্য পদ্ধতিতে যেতে হবে, সাধারণত আইভিএফ এ যেতে হয়, কারণ সেকেন্ড টাইম অপারেশন করলে তার অনেক ওভারিয়ান টিস্যু লস হয়, পরবর্তীতে দেখা যায় যে তার বাচ্চার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। কাজে ফার্স্ট সার্জারি ইজ দ্য বেস্ট সার্জারি, তারপরে আমরা চেষ্টা করবো যাতে তার বাচ্চা হয়। কাজে এই সার্জারিগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমেই বেশিরভাগ করা হয়। কাজে এটার গুরুত্ব আছে। গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এন্ডোমেট্রিওসিসের বেলায় বলা হয় যে ল্যাপারোস্কোপি দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর এন্ডোমেট্রিওসিস। এটাতে কিছু ঝুঁকি থাকে, এটা একটা অপারেশন অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, কাজে অ্যানেস্থেসিয়ার ঝুঁকি থাকে। এবং পেটের ভিতরে যখন ঢোকা হয় বিভিন্ন পোর্ট করা হয়, পোর্ট থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে, পোর্টে হেমাটোমা হতে পারে। তবে এগুলো হতে পারে কিন্তু খুব যে কমন তা কিন্তু নয়, হ্যাঁ, খুবই রেয়ার। পোর্ট ইনফেকশন হতে পারে অনেক সময়, সেগুলো ডিপেন্ড করে যে ইনফেকশন কেন হলো। সেভাবে যদি প্রিকশন নেওয়া হয়, ইনস্ট্রুমেন্ট মেনটেনেন্স আছে, ওটির এনভায়রনমেন্ট মেনটেনেন্স আছে, এগুলো সব কিছু
যদি ঠিকভাবে মেনটেন করা হয় তাহলে ইনফেকশনের রেটও কিন্তু খুবই কম। কাজে এই কমপ্লিকেশন গুলো হতে পারে, বাট ইট ইজ নট টু ফ্রিকোয়েন্ট। এই যে ভয় পাওয়ার কিছু নাই। ল্যাপ্রোস্কোপি খুবই সাদামাটা একটা জিনিস মনে হয় আমাদের কাছে। মানে এটা হরহামেশাই হচ্ছে ইনফার্টিলিটির বেলায়। এটা ছাড়া ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সম্পূর্ণ হয় না বলতে গেলে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের নারী মঞ্চের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলার জন্য আমন্ত্রণ করছি মিস্টার রাশিদুল বারীকে। তিনি সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাকে অসংখ্য স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর নাইমা। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর প্রফেসর রাশিদা বেগম। ম্যাডাম, আপনাকে স্কয়ার ফার্মার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের স্কয়ার আয়োজিত নারী মঞ্চ, এখানে নারী স্বাস্থ্য নিয়ে আসলে আলোচনা হয় এবং আজকের যে বিষয় বন্ধ্যাত্বের কারণ এবং বাংলাদেশের সফল চিকিৎসা, এই বিষয়ে আপনি সব দিক থেকে আপনি আলোচনা করেছেন। আমাদের অনেক দর্শক যারা কিনা এই বন্ধ্যাত্বর অনেক চিকিৎসার জন্য আপনার কাছে প্রশ্ন করেছেন, তারা সঠিক দিক নির্দেশনা পেয়েছেন আপনার কাছ থেকে। এবং বলতেই হয় যে আপনি সব দিকই কাভার করেছেন, যত রকম চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং যত ধরনের দিক নির্দেশনা রয়েছে তা সবকিছুই আপনি আজকের এই অনুষ্ঠানে তুলে ধরেছেন। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্কয়ার ফার্মার তরফ থেকে। স্কয়ার ফার্মা দীর্ঘ 60 বছরের অধিক সময় ধরে সুনামের সাথে মানসম্পন্ন ওষুধ বাজারজাত করে আসছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও এখন আমরা বাজারজাত করছি, এটা আপনারা সবাই জানেন। এবং স্কয়ার ফার্মা শুধু যে ওষুধ বাজারজাত করছে তা নয়, আমরা বিজ্ঞান ভিত্তিক যে কোনো আলোচনার সঙ্গে বিজ্ঞান ভিত্তিক যে কোনো সেমিনার আমরা আয়োজনের মাধ্যমে এই জ্ঞানটুকু আমরা সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এবং সেই পরিকল্পনা অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এবং আজকে অবশ্যই ধন্যবাদ জানাই হেলথ টিউব বিডি এবং ডক্টর নাইমা, আপনাকেও। সবাইকে আমরা ধন্যবাদ জানাই স্কয়ার ফার্মার তরফ থেকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা বলছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আজকে যে সকল দর্শকেরা ছিলেন অনেকেই অনেক প্রশ্ন করেছেন, কিন্তু আপনার আলোচনার মধ্যে সেই সমস্যার সমাধানগুলো হয়ে গিয়েছে আমি আশা করছি, এবং অনেকেই উপকৃত হয়েছেন আপনার এই মূল্যবান পরামর্শগুলো থেকে। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা দেখছিলেন হেলথ টিউব বিডির নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী মঞ্চ। আমরা আজকে আলোচনা করেছি বন্ধ্যাত্বের কারণ ও বাংলাদেশে এর সফল চিকিৎসা নিয়ে। এখন কিন্তু বলা যায় যে আসলে সব ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব, এবং আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকিৎসাটা চালিয়ে যান, তাহলেই কিন্তু ইনফার্টিলিটির মতো সমস্যা থেকে বেরিয়ে আসা খুব সহজেই সম্ভব। তো আপনারা আমাদের সাথে থাকুন প্রতিদিনকার মতন, এবং আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে কোনো নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের এই নারী মঞ্চের অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই লেরোজল এন্ড জেস্টন। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।